আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সোডো কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ টপিকের নাম বলো, ভাই আমি বিশ্বাস করি তোমার মাথায় যে কয়েকটা টপিকের নাম আসবে তাদের ভিতরে একটা টপিক নিশ্চয়ই গোলগি বডি। টপিকটা অনেক ছোট কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ে প্রায় 2 পেজে এই গোলগি বডি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই 2 পেজের ভিতর মাত্র কয়েকটা লাইন, প্রায় 5-7টা লাইনে 4-5টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো আমাদের বুঝতে একটু সমস্যা হয় কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা অনেকে না বুঝতে পেরে, অনেকে এই টপিকটা না বুঝে এই অল্প কিছু লাইন, ছোট টপিক তো অল্প কিছু লাইন আমরা কি করি, মুখস্থ করে ফেলি। আমরা মনে করি যে যে লাইনগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো মনে থাকলে আমরা আনসার করতে পারবো, কিন্তু এমনটা সবসময় ঘটে না। কিছু ক্ষেত্রে কনসেপচুয়াল কোশ্চেন হয়, অর্থাৎ কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। ইদানিং এরকম প্রশ্নটা বেশি আসে দেখা যাচ্ছে মেডিকেলের ক্ষেত্রে। তো আমাদের টপিকটা বুঝতে হবে। আরেকটা বিষয়, তুমি মুখস্থ করলে কিছুদিন পর পর সেটা রিভিশন দেওয়া লাগবে, কিন্তু টপিকটা যদি যদি তুমি খুব ভালো করে বুঝে নাও তাহলে আর ওই টপিকটা খুব একটা রিভিশন দেওয়ার প্রয়োজন পড়ে না। একবার পরীক্ষার আগে একবার বা দুইবার দেখলে এনাফ। ওকে। আবার এখন যাদের প্রশ্ন ভাইয়া যে আমি এত বুঝতে পারবো না, এত বুঝে টুঝে আমার দরকার নেই, যে লাইনগুলো থেকে প্রশ্ন আসে জাস্ট আপনি সেই লাইনগুলো আমাকে দাগিয়ে দেন, তাহলে আমি বলবো তোমাকে ভাইয়া তুমি এই ভিডিওর শেষের 5 মিনিট, 5 থেকে 6 মিনিট ভিডিও দেখো, আমরা সেখানে বই দাগাবো, অর্থাৎ টপিকটা বোঝার পরেই আমরা বইয়ে চলে আসবো, আমরা বই দাগাবো। ওকে। আমরা গোলগি বডি দেখি তো। বডি বডি মানে কি? স্ট্রাকচার, ছোট ছোট স্ট্রাকচার, সোমা বলা হয়। যেমন গোলগি বডি আর নাম আছে ডিকটাইসোম, ইডিওসোম। হ্যাঁ, সোম মানে বডি। ওকে। কি ভাইয়া, আমরা এখানে একটা কোষের চিত্র দেখতে পাচ্ছি। দেখো একটা কোষের মোটামুটি অনেক অঙ্গাণু এখানে দেওয়া আছে। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর নিউক্লিওলাস, এগুলো ডিএনএ। তারপর দেখো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ অমসৃণ দুইটাই আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি কি আছে এখানে বলো? রাইবোজোম। ভাই আমরা রাইবোজোম তো পড়ে আসছিলাম, আমরা জানি রাইবোজোম কি কাজ করে, প্রোটিন তৈরি করে। রাইবোজোম বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তার মানে এখানে প্রোটিন তৈরি হবে। এই প্রোটিন গুলো কি করবে? প্রোটিন গুলো তো কাজে লাগবে, কোষের কাজে লাগতে পারে বা কোষের বাইরে কোনো কিছু কাজে লাগতে পারে। তার মানে প্রোটিন গুলো এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তুমি বাইরে নিয়ে আসা লাগবে। এখন কোন প্রোটিন কি কাজ করবে, কোন প্রোটিন কোথায় গিয়ে কাজ করবে, এইটা তো নির্দেশ মানে ফিক্স করা দরকার। এইটা কে ফিক্স করবে? এই কাজটা ফিক্স করার জন্য আমাদের যে অঙ্গাণুটা থাকে সাইটোপ্লাজমে, যে মুক্তভাবে যে অঙ্গাণুটা থাকে, তার নাম হচ্ছে গোলগি অ্যাপারেটাস বা গোলগি বডি। এখন দেখি তো ভাইয়া, এই গোলগি বডি অবস্থানটা কোথায়? নিউক্লিয়াসের পরে কি আছে আমাদের? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই কে থাকবে? গোলগি বডি। গোলগি বডির কাজটা, মূলত কাজটা কি তাহলে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কর্তৃক যে পদার্থগুলো সংশ্লেষিত হয়, স্পেশালি প্রোটিন যেগুলো সংশ্লেষিত সংশ্লেষিত হয়, সেই প্রোটিনগুলোকে প্যাকেট করা, সিল মারা, কোন প্রোটিন কোথায় গিয়ে কাজ করবে এটা নির্ধারণ করে দেওয়া। এই কাজটা মূলত কার? এই গোলগি বডির কাজ। ওকে ভাইয়া। এখন দেখো, তাহলে আমরা গোলগি বডির গঠনটা সম্পর্কে দেখবো এখানে। গোলগি বডি কিভাবে কাজ করে, কি কি ওয়ে ইউজ করেছে, কি কি পন্থায় কাজগুলো করে, আমরা জাস্ট এই 2-3টা টপিক এখানে ছোট করে দেখবো। ওকে ভাই, এই গোলগি বডি থেকে সাপোজ মনে করো এইরকম ছোট ছোট কিছু ভেসিকলের মাধ্যমে, থলি, ছোট ছোট কিছু থলি, এটার মাধ্যমে সাপোজ ধরে নাও প্রোটিন। ওকে, এগুলোর ভিতরে প্রোটিন আছে। ছোট ছোট ভেসিকলের মাধ্যমে প্রোটিন গুলো আসবে, তৈরিকৃত প্রোটিন, যেগুলো এখনো ফিক্স না যে কি কাজ করবে, কোথায় গিয়ে কাজ করবে, তো আসবে। এইগুলো কার মাধ্যমে আসলো ভাইয়া? ভেসিকল, ছোট ছোট ভেসিকলের মাধ্যমে আসবে। ভেসিকলের মাধ্যমে আসবে। তারপরে দেখো এরকম যে লম্বা লম্বা কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি না আমরা, আমরা কিছু লম্বা লম্বা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো এই স্ট্রাকচার গুলো, এইটা এটা, এইগুলো প্যারালালি আছে, প্যারালালি আছে চ্যাপ্টা থলির মতো। এরা চ্যাপ্টা প্যারালাল অবস্থা, সমান্তরালে আছে সবাই, হালকা বাঁকানো। এইগুলো নাম হচ্ছে সিস্টার্নি। এইগুলোকে বলা হয় সিস্টার্নি। এইগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি। ওকে। তাহলে সিস্টার্নি এগুলো কেমন? চ্যাপ্টা থলির মতো, কিন্তু কিভাবে থাকবে? সমান্তরালে, হালকা বাগানো, সবাই সমান্তরালে থাকবে, এগুলো বলা হয় সিস্টার্নি। এগুলো হচ্ছে ছোট ছোট বেসিকল। এখান থেকে আবার এই সিস্টার্নি থেকে এই বেসিকল গুলো, এই বেসিকল গুলো যে প্রোটিন আসবে না, এই প্রোটিন গুলো মূলত স্পেশালি এই সিস্টার্নিতে রিসিভ করবে, এই সিস্টার্নি। তারপর এই সিস্টার্নি থেকে এটা, এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, একেবারে শেষে যে সিস্টার্নি আছে এর মাধ্যমে কি করবে? এই ভেসিকল আকারে
এই প্রোটিনগুলো আবার বাহিরে বের হয়ে যাবে, এগুলো বাহিরে বের হয়ে যাবে বেসিকল আকারে বা ভেহিকুলার আকারে। ভেহিকুল কোনগুলো বলতেছে এই বড় বড় যে ভেসিকল গুলো আছে, এই বড় থলিগুলো এটা হচ্ছে ভেকিউল, আর ছোট ছোট যে থলিগুলো আছে সেগুলোকে বলতেছে ভেসিকল। তাহলে দেখো গোলগি বডিতে আমরা তিন ধরনের স্ট্রাকচার লক্ষ্য করতে পারছি। একটা হচ্ছে ছোট ছোট ভেসিকল, ছোট থলির মতো স্ট্রাকচারের নাম ছোট ভেসিকল, ভেসিকল। আর থলিগুলো যদি বড় হয় তার নাম হবে কি, ভ্যাকিউল। আবার এরকম সমান্তরাল চ্যাপ্টা থলির মতো বা চৌবাচ্চার মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। আমাদের মেন অংশ তার নাম হলো সিস্টার্নি। এই সিস্টার্নি গুলোর ভিতরে এই যে ফাঁকা স্থানটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটাকে আমরা কি বলতেছি এখানে, কি বলবো, সবসময় কোন নালীর ফাঁকা স্থানকে আমরা বলি লুমেন। তাহলে এই অংশগুলো হচ্ছে লুমেন। আমি একটু পরে বই যখন দাগাবো তখন দেখাবো সেখানে। এই অংশগুলোর নাম হচ্ছে লুমেন। এখন তুমি দেখো এই সিস্টার্নি গুলো স্ট্রাকচারটা আসলে কেমন হয়ে যাচ্ছে, এই সিস্টার্নি গুলো কেমন দেখা যাচ্ছে। তুমি কিছু সিস্টার্নি আমি যদি একটু মুছে দেই তাহলে সুবিধা হবে হয়তো বোঝার জন্য। আমরা সিস্টার্নি গুলো নিয়ে কথা বলবো। দেখো ভাই, কিছু সিস্টার্নি আমাদের নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে, কিছু সিস্টার্নি নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে। ওকে, আবার কিছু সিস্টার্নি তার অপোজিট দিকে মুখ করে আছে। যে সিস্টার্নি গুলো নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে আমরা তাদেরকে একটা নতুন নাম দেব, সিজ ফেজ বলা হয়। নিউক্লিয়াসের দিকে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে থাকা, বা আর কি বলতে পারি আমরা, কোষের কেন্দ্রের দিকে মুখ করে থাকা, তাদেরকে বলা হবে সিস সিস্টার্নি। এটা হচ্ছে সিস ফেজ, সিস ফেজ, ফেজ মানে মুখ করে থাকা। তাহলে দেখো যে সিস্টার্নি গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে আছে তাদেরকে আমরা বলতেছি সিস ফেজ। আবার এর অপোজিট দিকে যারা আছে, যে সিস্টার্নি গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দূরের দিকে, বা আমরা বলতে পারি এটা কি প্লাজমা মেমব্রেন, বা যারা প্লাজমা মেমব্রেনের দিকে মুখ করে আছে তাদের নাম হবে কি ট্রান্স ফেজ, ট্রান্স ফেজ। এইটা হলো ট্রান্স ফেজ। আমরা সমানতা পড়ে আসছি হয়তো বা পড়বো সামনে, যে সিস ট্রান্স সমানতা। তাহলে যারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে বা কেন্দ্রের দিকে বা নিউক্লিয়াসের দিকে যে সিস্টার্নি গুলো মুখ করে থাকে তারা হলো সিস ফেজের সিস্টার্নি। আর বাহিরের দিকে মুখ করে থাকা বা সাইটোপ্লাজমের সরি প্লাজমা মেমব্রেনের দিকে মুখ করে থাকা তারা হলো ট্রান্স ফেজ সিস্টার্নি। এখন দেখো, তাহলে আমরা এই কয়েকটাকে ধরে নিয়েছি, এটা সিস ফেজের আর এটা ট্রান্স ফেজের সিস্টার্নি। এখন এই সিস আর ট্রান্স অর্থাৎ তুমি এই দুই দিকেরই সিস ফেজ বা ট্রান্স ফেজের দুই দিকেরই শেষ যে সিস্টার্নিটা আছে, দেখো এইটার এই সিস্টার্নিটা আর এই ট্রান্সের এই সিস্টার্নিটা, অর্থাৎ শেষ সিস্টার্নিটাকে আমরা কি বলবো, তাহলে সিস ফেজের একেবারে শেষ সিস্টার্না যেটা, সিস ফেজের শেষ সিস্টার্নি আমরা তার নাম দেবো সিস সিস্টার্না, সিস সিস্টার্নো। তাহলে দেখো সিস ফেজের শেষ সিস্টার্নি তার নাম দেবো সিস সিস্টার্না, আর ট্রান্স ফেজের যে শেষ সিস্টার্নি তার নাম কি দেবো আমরা, ট্রান্স ফেজের যে শেষ শেষ সিস্টার্নিটা তার নাম দিব ট্রান্স সিস্টার্না, ট্রান্স সিস্টার্না। তাহলে মাঝখানে যেগুলো থেকে যাবে এই মাঝখানে গুলো কি নাম দেবো, মিডিয়াল সিস্টার্নি, তাদের নাম হবে মিডিয়াল সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি। সিস্টার্নি হচ্ছে প্লুরাল, হ্যাঁ বহুবচন, সিস্টার্নি হলো বহুবচন আর সিস্টার্না হলো সিঙ্গুলার এক বচন। তাহলে আমরা কি পড়লাম, যে সিস্টার্নি গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে আছে তারা হচ্ছে সিস, সিস ফেজের সিস্টার্নি। আর যারা এর উপর অপর দিকে বা উল্টা দিকে বা প্লাজমা মেমব্রেনের দিকে আছে তারা ট্রান্স। এই সিস আর ট্রান্স দুইটারই শেষটাকে, সিসের শেষটাকে বলে সিস সিস্টার না, ট্রান্সের শেষটাকে আমরা বলতেছি ট্রান্স সিস্টার। আর মাঝখানে গুলোকে আমরা কি বলবো, মিডিয়াল সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি। এক্ষেত্রে আবার দেখো এই সিস সিস্টার না মূলত কি কাজ করতেছে, সিস সিস্টার না মূলত কি কাজ করতেছে ভাই, এর কাজ মূলত একটাই, সেটা হচ্ছে যে ভেসিকল গুলো দ্বারা, যে ভেসিকল দ্বারা কি আসতেছে, এই প্রোটিন বা লিপিড বা ফ্যাট আসতেছে, অর্থাৎ যে ভেসিকল গুলো আসতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তাদেরকে রিসিভ করে। অর্থাৎ সিস সিস্টার্নি কাজ হচ্ছে এখানে রিসিভ করা, সে রিসিভার, সে সবসময় রিসিভ করবে। আর দেখো ট্রান্স যে সিস্টার্না আছে সে কাজ কি করবে,
ভেসিকল তৈরি করে সেগুলোকে বাইরে বের করে দেবে, অর্থাৎ এরা কি করে দেবে, এক্সিট, বাইরে বের করে দেবে। তার মানে দেখো এক্ষেত্রে এই ভেসিকল গুলো আর এই সিস সিস্টার্ন, ভেসিকল গুলো আর এই সিস সিস্টার্না দুইটাকে সিস সিস্টার্ন আর ভেসিকল এই দুইটা একত্র হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতেছে, যাকে আমরা বলবো সিস গোলগি নেটওয়ার্ক। অর্থাৎ এই ছোট ছোট ভেসিকল, এই ভেসিকল কি ধরনের ভেসিকল ভাইয়া বলতো? এই ছোট ছোট ভেসিকল গুলো কি কিছু কি নিয়ে আসতেছে না, ট্রানজিশন। দেখো কি করতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডিতে কোনো সাবস্টেন্স নিয়ে আসতেছে, তার মানে ট্রানজিশন করতেছে। এই জন্য এই ভেসিকল গুলোকে আমরা বলবো ট্রানজিশন ভেসিকল। অর্থাৎ যে ভেসিকল গুলো কি করবে, কোনো সাবস্টেন্স নিয়ে আসবে গোলগি বডিতে, তাদের নাম হবে ট্রানজিশন ভেসিকল। আবার যেই ভেসিকল গুলো গোলগি বডি থেকে সাবস্টেন্স বাইরে বের করে নিয়ে যাবে, তাদের নাম কি হবে, সিক্রেটরি ভেসিকল। অর্থাৎ ভেসিকল আমরা দুই ধরনের পাচ্ছি, ট্রানজিশন ভেসিকল। দেখো ভেসিকল কয় ধরনের পাচ্ছি আমরা, মূলত দুই ধরনের। এখানে এগুলো হলো ট্রানজিশন ভেসিকল, আবার এই ভেসিকল গুলো কি হবে, সিক্রেটরি ভেসিকল। এখন ভাইয়া এই ট্রানজিশন ভেসিকল আর এই সিস সিস্টার্নি আর ট্রানজিশন ভেসিকল, এদের কাজ কি করা, এই ভেসিকল গুলো আসবে রিসিভ করবে, অর্থাৎ একটা নেটওয়ার্ক, একটা কাজ তৈরি করতে, একটা নেটওয়ার্ক তৈরি করতেছে, একই ধরনের কাজ। এখানে যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে বলবো সিস গোলগি নেটওয়ার্ক, সিস গোলগি নেটওয়ার্ক। আবার এক্ষেত্রে দেখো তো এখানে আরেক ধরনের কাজ করতেছে, এখানে কি কাজ করতেছে, এই ক্ষেত্রে এই সিস্টার্না গুলো বা ট্রান্স যে সিস্টার্না গুলো আছে, ট্রান্সফেজার সিস্টার্না, এই সিস্টার্না গুলো থেকে তোমার ভেসিকলের মাধ্যমে ওই প্রোডাক্ট গুলো বাইরে বের হয়ে আসতেছে। এখানে কি ধরনের ভেসিকল এটা, এটা হচ্ছে সিক্রেটরি ভেসিকল। তাহলে দেখো সিক্রেটরি ভেসিকল আর ট্রান্সফেজের যে সিস্টার্না গুলো আছে, এরা যে তোমার নেটওয়ার্কটা ফর্ম করে সেটা কি ট্রান্স গোলগি নেটওয়ার্ক। তাহলে তুমি এখানে কি বুঝতে পারলাম, সিস্টার্নি গুলো আছে, সিস্টার্নি গুলো কিভাবে থাকবে, একটা আরেকটার সাথে লাগে আছে, গাদাগাদি করে আছে। আমাদের বইয়ের ভাষায় একটা গাদা সৃষ্টি করে থাকে, হ্যাঁ, গাদাগাদি বা স্তূপ আকারে থাকে, গাদা সৃষ্টি করে থাকে। এই একটা গাদার যে অংশগুলো যে অংশগুলো বা যে সিস্টার্নি গুলো কি করবে, এন্ডোপ্লাজম রেটিকুলামের দিকে থাকবে, এদিকে তাদেরকে বলা হয় সিস ফেজ। আর যারা এন্ডোপ্লাজম থেকে বাহির দিকে থাকবে অথবা এই প্লাজমা মেমব্রেনের দিকে থাকবে, তারা হচ্ছে ট্রান্সফেজের সিস্টার্নি। তাহলে সিস পেজের শেষেরটা অথবা ট্রান্স পেজের শেষেরটা, সিস পেজের শেষেরটাকে বলা হচ্ছে আমরা সিস সিস্টার্না, ট্রান্স পেজের শেষেরটাকে আমরা বলতেছি ট্রান্স সিস্টার্না, আর মাঝখানে গুলো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। ওকে, দেখো এই সিস সিস্টার্নি আবার এই ট্রানজিশন ভেসিকল দুটোকে একত্রে বলতেছি আমরা সিস গোলগি নেটওয়ার্ক। আবার সেম একইভাবে এই ট্রান্স সিস্টার্নি আর হচ্ছে এই সিক্রেটরি ভেসিকল, তাদেরকে আমরা একত্রে বলতেছি ট্রান্স গোলগি নেটওয়ার্ক। ওকে, আমরা এই কয়েকটা টার্ম আমরা এখানে একটু বুঝলাম। এখন যদি দেখি বাকি এটা ওভারভিউ করলে বুঝতে পারবো। গোলগি বডি আবিষ্কার করেন ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ, তার নাম ক্যামিলো গোলগি। কোথা কি থেকে আবিষ্কার করছে, পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে, পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে। আবার গোলগি বডির উৎপত্তি যদি দেখি, সেটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অঙ্গাণু সৃষ্টি হয়। এছাড়া আরো অনেক নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োসোম, ইডিওসোম আর লাইপোকন্ড্রিয়া বলা হয়, গোলগি অ্যাপারেটাস বলা হয়, গোলগি যন্ত্র বলা হয়। ওকে, কাজের জন্য গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ। আসলে দেখো ট্রাফিক পুলিশ কি কাজ করে, কোনো কিছু পরিবহন করে মোটেই না, পরিবহন করবে সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে কি করা, পরিবহন যেন একই দিকে হয়, একটা সুন্দর দিক, একটা নিয়মতান্ত্রিক দিক মেনটেন করা হয়। দেখো তো তুমি এক্ষেত্রে কি হচ্ছে, এই ট্রানজিশন ভেসিকলের মাধ্যমে, এই ট্রানজিশন ভেসিকলের মাধ্যমে প্রোডাক্ট গুলো গৃহীত হচ্ছে, গ্রহণ করতেছে কে, এই সিস সিস্টার্না। এটা গ্রহণ করার পর এখান থেকে কোথায় আসবে, এই মিডিয়াল সিস্টার্নি, তারপর এই পাশে মিডিয়াল, তারপর এই পাশে, এবং শেষে বের হয়ে আসবে কোথায়, এই ট্রান্সিস্টারের মাধ্যমে। অর্থাৎ এই ক্ষেত্রে গৃহীত হচ্ছে যেদিকে, নিয়মতান্ত্রিক ভাবে অপর পাশে হয়ে বের হয়ে আসতেছে। এই দিকটা মেনটেন করার জন্য একে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, আবার প্যাকেজিং কেন্দ্র বলা হয়। কারণ এই গোলগি বডিতেই তোমার ওই সাবস্টেন্স বা প্রোডাক্ট গুলো প্যাকেট যেতে হয়, কোন প্রোডাক্ট কোথায় গিয়ে কাজ করবে, কোনটা এনজাইম হিসেবে কাজ করবে, কোন এনজাইম কোন অঙ্গাণুতে যাবে, কোনটা তোমার কোষের বাহিরে বের হয়ে যাবে, কোনটা তোমার লাইসোসোমে প্রবেশ করবে, লাইসোসোম গঠন করবে, হ্যাঁ, এই কাজগুলো করে থাকে। এই জন্য বলা হয় প্যাকেজিং কেন্দ্র। এমনকি উদ্ভিদ কোষের ক্ষেত্রে গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই কথায়
কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কথার মানে হচ্ছে, বা এই কথা বলার কারণ হচ্ছে, উদ্ভিদ কোষের যে গ্লাইকোপ্রোটিন আছে সেই গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের পার্শ্ব শিকল তৈরি করে, গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডের সে পার্শ্ব শিকল তৈরি করে, মূলত এই কারণে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এগুলো একটা ইম্পর্টেন্ট লাইন আমাদের পড়া লাগবে। তারপর যদি তুমি আসো ভৌত গঠন আসলে কি কি হয় বা কি 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 ধরনের আছে গোলগি বডিতে, এটা অবশ্যই কি গোলগি বডির কি থাকবে, মেমব্রেন বাউন্ড একটা অর্গানেল। এদের গঠনগুলো তিন তিন ধরনের দেখা যায়, আমরা দেখছিলাম সিস্টার্নি, ভ্যাকিউল আর ভেসিকল। সিস্টার্নির ক্ষেত্রে আমরা কি বলে আসছিলাম, সিস্টার্নি কি হবে, কি কি টাইপের, এটা এটা হবে লম্বা টাইপের, সব পরস্পর সমান্তরাল, এরা দেখতে কেমন চ্যাপ্টা থলির মতো বা চৌবাচ্চার মতো সিস্টার্নি। আর বড় যে গহ্বর যেটা আছে বা বড় থলি গোলাকার বড় গহ্বর তাকে আমরা বলি ভ্যাকিউল, আর ছোট হলো ভেসিকল। ভেসিকল আবার দুই ধরনের, যে ভেসিকল গৃহীত হয় তাদেরকে বলা হয় ট্রানজিশন ভেসিকল, আবার যেটা বের হয়ে যায় তারা কি সিক্রেটরি ভেসিকল। আমরা একটু পরে দেখবো। সকল কোষে কি তোমার এই গোলগি বডি থাকে, হ্যাঁ প্রকৃত প্রায় সকল কোষেই গোলগি বডি থাকে, কিন্তু স্পেসিফিক কিছু কোষ যেমন ছত্রাকের কিছু কোষ, তারপরে পরিণত সিবনল, মস মানে ব্রায়োফাইটা, ফার্ন হল টেরিডোফাইটা, এদের শুক্রাণু ও স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকা, এক্ষেত্রে এই তোমার গোলগি বডি থাকে না। দেখো আমরা যদি এখানে দেখি, এখানে তেমন কিছু বলা হয়নি, যে কথাগুলো আমরা বলে আসছিলাম যে সিস ফেজ এর অংশগুলোতে তোমার বেসিকল গুলো গৃহীত হয়, ট্রানজিশন বেসিকল এখানে গৃহীত হবে, তারপর এটা রূপান্তরিত হবে, পরিণত হবে, বের হয়ে যাবে কোথায়, এই ট্রান্স ফেজের ট্রান্সিস্টানের মাধ্যমে এটা বেসিকল তৈরি করে বের হয়ে যাবে, যাকে বলে সিক্রেটরি ভেসিকল। কি কথাগুলো জাস্ট আমরা মেন বইও দেখাবো। তাহলে দেখো সিস্টার্নি কি, সিস্টার্নি হলো চ্যাপ্টা থলি সদৃশ চৌবাচ্চা গঠন, চ্যাপ্টা থলি সদৃশ বা চৌবাচ্চা সদৃশ গঠন, পরস্পর সমান্তরাল, কিছুটা বাঁকানো থাকে। সিস্টার্নি স্তূপ আকারে থাকে বা গাদা সৃষ্টি করে থাকে, স্তূপ আকারে বা গাদা সৃষ্টি করে থাকে। আমরা যদি একটু দেখি, দেখো এই অনেকগুলো সিস্টার্নি একসাথে আছে না, আমরা যেটা বলি গাদাগাদি করে থাকা, এটাই বলা হয়েছে সিস্টার্নি স্তূপ আকারে বা গাদা সৃষ্টি করে থাকে। প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় ডিকটাইসম, প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় ডিকটাইসম। আমরা কিন্তু জানি যে তোমার গোলগি বডির আরেক নাম ডিকটাইসম। ভাই বিষয়টা হচ্ছে এরকম, উদ্ভিদ ও প্রাণী কোষে এই গোলগি বডির অবস্থানটা একটু চেঞ্জ হয়। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সরি যদি আমরা দেখি প্রাণী কোষের ক্ষেত্রে, তাহলে এই গোলগি বডিগুলো কাঠামোটা এরকমই হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার বাইরে গোলগি বডি থাকবে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে, এবং এরা একসাথে থাকবে, দেখো গাদার সৃষ্টি করে একসাথে থাকবে, এই গঠনটা মানে ফিক্স থাকবে, এটা মুভমেন্ট করবে না, মুভমেন্ট করে সব একসাথে করবে, হ্যাঁ? এই ফিক্স থাকার কাজটা করে রাখে নর্মালি তোমাদের মাইক্রোটিউবেল, এই মাইক্রোটিউবেল গুলো একসাথে ধরে রাখে। দেখো যেহেতু সাইটোপ্লাজমে ভাসমান, তার মানে সাইটোপ্লাজমের মুভমেন্টের মাধ্যমে এরা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, এখান থেকে এখানে পরে পিছনে সরে যেতে পারে, কিন্তু সরে না, নর্মালি সরে না, কারণ এই প্রত্যেকটা জায়গায় ফিক্সড ভাবে ধরে রাখে, সেটা হলো আমাদের মাইক্রোটিউবেল। এখন আমি যেটা বলতেছিলাম যে গাদা সৃষ্টি করে থাকা, মানে এরা একত্র হয়ে থাকবে, সবাই গাদাগাদি করে থাকা, যেটা আমরা বলি একত্র হয়ে থাকবে, এটাকে বলে গাদা সৃষ্টি করে থাকা। কিন্তু উদ্ভিদ কোষে নর্মালি এভাবে থাকবে না। উদ্ভিদ কোষে সাপোজ তোমার এরকম হয়ে যাবে যে এখানে একটা সিস্টার্নি থাকবে, আরেকটা সিস্টার্নি এখানে আছে, বা এখানে দুই তিনটা সিস্টার্নি থাকবে একসাথে, আবার অপর জায়গায় আরো বাকি কয়েকটা সিস্টার্নি থাকবে, এই গঠনটা থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এই জন্য এখানে তোমার এই কথাটি বলা হয়েছে, তোমার এই কারণে এই কথাই বলা হয়েছে যে প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় ডিকটায়োসোম, এরা আলাদা আলাদাও কিন্তু থাকতে পারে। ওকে ভাইয়া, আমরা তারপরে দেখি যে প্রতিটি গাদায় 3 থেকে 8টি সিস্টার্নি থাকতে পারে, 3 থেকে 8টি সিস্টার্নি থাকতে পারে। গাদার যে অংশটা নিউক্লিয়াসের দিকে থাকে তাকে বলে সিস ফেজ, আমরা একটু আগে বলে আসছিলাম, যেটা নিউক্লিয়াসের দিকে সেটা হলো সিস ফেজ, আর যেটা এর অপর দিকে বা প্লাজমা মেমব্রেনের দিকে সেটাকে আমরা বলবো ট্রান্সফেজ। সিস ও ট্রান্সফেজের শেষ সিস্টার নাকি যথাক্রমে সিস সিস্টার না ট্রান্স সিস্টার না বলে আমরা বলে আসছিলাম। একেবারে শেষ যে সিস্টার না, সিস ফেজের একেবারে শেষ এই অংশটা, সিস ফেজের যে এই অংশটা সিস সিস্টার না, আর ট্রান্স ফেজের যে এই অংশটা সবার শেষটা তাকে নাম ট্রান্স সিস্টার না। এই কথাই বলছে এখানে, সিস ও ট্রান্স ফেজের শেষের দিকে কয়েকটি সিস্টার্নি ও গোলাকার ভেসিকল নিয়ে গঠন করে সিস ও ট্রান্স গোলকি নেটওয়ার্ক, আমরা এই কথাটা একটু মানে বুঝে আসছিলাম। দেখো তো সিস ফেজের যে সিস্টার্নি গুলো আছে, সিস ফেজের যে সিস্টার্নি গুলো আছে, এই সিস্টার্নি গুলো, এই সিস্টার্নি গুলো, আর এখানে যে বেসিকল গুলো আসে,
এই ভেসিকল গুলোকে মিলে যে একটা নেটওয়ার্ক তৈরি হয়, এই নেটওয়ার্কের নাম সিস গোলগি নেটওয়ার্ক। অপর পাশে এই ট্রান্স সিস্টারনা, আর এখান থেকে যে ভেসিকল গুলো তৈরি হয় তাদের নিয়ে গঠিত যে নেটওয়ার্ক, তাদের নাম হবে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। এই দুইটা লাইন। তারপর দেখো ভ্যাকুয়াল কি, সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার বৃহৎ থলির মতো অংশকে বলা হয় ভ্যাকুয়াল। আমরা যদি চিত্র দেখি তাহলে অনেক সময় এই চিত্র এখানে দেখা যাচ্ছে না, এটা এখানে আমরা একটু বুঝতে পারবো। দেখো তো, এই সিস্টার্নিগুলোর পার্শ্ব দেশ থেকে সিস্টার্নিগুলোর পার্শ্ব এই অংশটা মিলে একটা ভ্যাকুয়াল তৈরি হতে পারে, যেমন এটা হয়েছে এখান থেকে ছিল একটা অংশ, এটা ভ্যাকুয়াল তৈরি হয়ে গেছে। এই পার্শ্ব দেশগুলো থেকে তৈরি হয় ভ্যাকুয়াল। ইভেন এটা এখান থেকেও তৈরি হতে পারে, অর্থাৎ ট্রান্স সিস্টার্না বা মিডিয়াল সিস্টার্নির পার্শ্ব দেশ থেকে কি তৈরি হয়, এই ভ্যাকুয়াল গুলো। ভ্যাকুয়াল গুলো কেমন, একটু বড় থলির মতো, আর ভেসিকল গুলো ছোট থলির মতো। পার্থক্যটা এখানেই। দেখো আমরা যদি দেখি ভেহিকল গুলো একটা কি বৃহৎ থলির মতো অংশকে ভেহিকল বলা হয়, বেসিকল গুলো কি সিস্টার্নের পরিধির দিকে গোলাকার ক্ষুদ্র থলির মতো অংশ, তার নাম হলো বেসিকল। রাসায়নিক গঠনে কি থাকবে, এই গোলগি বডি লিপোপ্রোটিন নির্মিত একটা মেমব্রেনে গঠিত হয়, যাদের 60 ভাগ থাকে প্রোটিন আর 40 ভাগ কি থাকে ফসফোলিপিড। স্যাফালিন লেসিথিন এটি প্রধান থাকে, ভিটামিনও দেখা যায়, ভিটামিন সি আর কে এখানে দেখা যায়, আর কিছু তো নাই। তারপর তুমি আসো গোলগি বডির কাজ, কি কাজ করে গোলগি বডি, লাইসোসোম তৈরি করে। দেখো লাইসোসোম মূলত কি, লাইসোসোম হলো একটা, লাইসোসোমটা আসলে কি, লাইসোসোম হচ্ছে একটা ভ্যাকিউল যার ভিতরে কি থাকবে, হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। তাহলে এর কাজটা কি করবে, তোমার গোলগি বডি করে থাকবে। গোলগি বডির কাজ কি, লাইসোসোম তৈরি করা আর হচ্ছে ভিটামিন তৈরি করা, ভিটামিন তৈরি করে। তারপর দেখো অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করা, বা প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ কে করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এর কাজ হবে অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা, আর ওই প্রোটিনগুলোকে প্যাকেট করা। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, কোষ প্লেট তৈরি করা। ভাই তুমি কোষ প্রাচীর যখন পড়ছো, কোষ প্রাচীরের যে সাইটোকাইনেসিস অবস্থায় যখন কোষ প্রাচীরের সৃষ্টি হয়, তখন আমরা একটা ওয়ার্ড পড়ে আসছিলাম যে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে এই গোলগি বডির কাজ হচ্ছে সেই পেকটিন জাতীয় ভেসিকল তৈরি করা, পেকটিন জাতীয় ভেসিকল। ইভেন তুমি কোষ প্রাচীরে মধ্যপর্দায় পড়ে আসছিলা যে মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে কার মতো লাগে, জলীয় দ্রবণ, জলীয় দেখায় না, পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এই পেকটিক অ্যাসিড তৈরি করার কাজ হচ্ছে কার, এই গোলগি বডি। এই জন্য বলা হয়েছে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা। কিভাবে তৈরি করে, পেকটিন জাতীয় ভেসিকল তৈরির মাধ্যমে প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করবে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করবে। বা শুক্রাণুর অ্যাক্রোজোমটা মূলত কি, শুক্রাণুর মাথায় যে টুপির মতো একটা অংশ থাকে, যে অংশগুলোতে হাইড্রোলাইটিক কিছু এনজাইম থাকে, যার নাম কি বলা হয়েছে মনে আছে, হায়ালুরোনিডেস এনজাইম, যেটা মূলত তৈরি করে লাইসোজাইম, লাইসোসোম। হ্যাঁ, হাইড্রোটিক এনজাইম, হাইড্রোলাইটিক, এইটা তৈরি করবে কে, এই গোলগি বডি। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদন উদ্বুদ্ধ করায়। এই যে এটিপি উৎপাদন উদ্বুদ্ধ করা, মোটিভেশন দেওয়া, এটা কার মাধ্যমে দেয়, তোমার এই গোলগি বডিকে ওনাকে লেকচার দেবে মাইটোকন্ড্রিয়াকে যে এটিপি তৈরি করে, এটিপি কিছু না আসলে না। এই মোটিভেশন আসলে সে কিভাবে দেবে, তোমার এনজাইম তৈরির মাধ্যমে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরিতে যে সকল এনজাইম ব্যবহৃত হয় তার ম্যাক্সিমাম বা অনেক এনজাইম এই গোলগি বডি তৈরি করে দেয়। এটাই হলো মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে দেওয়া। প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল এইগুলো তৈরি করে থাকে। ওকে, আমরা এই কয়েকটা কাজ পড়লাম, জাস্ট এখন একটু বইয়ে দাঁড়াবো যে বইয়ে আসলে কি কি দেওয়া আছে আর কি কি পড়া লাগবে। আমরা যদি বই থেকে দেখি যে গোলগি বডি একটা দ্বিস্তর ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তর ঝিল্লি দ্বারা গোলগি বডি আবদ্ধ থাকে। আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গেলগি। পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ এটা প্রথম দেখতে পান। ওকে, তার নাম অনুসারে করা হয়েছে গোলগি বডি। এর আরো অনেকগুলো নাম আছে, আমরা যেমন দেখবো ডিকটায়োসোম বলা হয়, ইডিওসোম বলা হয়, লাইপোকন্ড্রিয়া বলা হয়, অনেক সময় গোলগি অ্যাপারেটাস বলা হয়, হ্যাঁ, গোলগি যন্ত্র বলা হয়। তারপরে দেখো এর উৎপত্তি কোথায়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি সৃষ্টি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি সৃষ্টি হয়। গোলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। ট্রাফিক পুলিশ স্লাইডে পড়ে আসছিলাম, ট্রাফিক পুলিশ বলা হয়, প্যাকেজিং কেন্দ্র বলা হয়। তারপরে দেখো গোলগি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা থলে চৌবাচ্চা আকৃতির গঠন সমূহকে বলা হয় সিস্টার্নি। কেমন, চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠনগুলোকে, এই গঠন যে গঠনগুলো আছে, এই যে গঠনগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি।
এই সিস্টার্নিগুলোর ভিতরে যেগুলো একেবারে বাহিরের দিকে বা সাইটোপ্লাজমের দিকে থাকে তাকে বলা হয় ট্রান্সফেজ, এন্ডোপ্লাজমিক দিকে থাকলে সিসফেজ। এই ট্রান্সফেজের একেবারে শেষটাকে বলা হয় ট্রান্সসিস্টার্না, সিসফেজের একেবারে শেষটাকে বলা হয় সিস সিস্টার্না, আর মাঝখানেগুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। এই কথাগুলো তো এখানেই বলা হয়েছে। তারপর দেখো তো এই ট্রান্সসিস্টার্না আর এখানে যে ভেসিকল গুলো আছে তাদের মিলে তৈরি করবে কি ট্রান্সগোলগি নেটওয়ার্ক। এখানে সিস সিস্টার্না আর এখানে ট্রানজিশন যে ভেসিকল গুলো আছে তাদেরকে মিলে তৈরি করবে সিস গোলগি নেটওয়ার্ক। এই কথাটা এখানে বলছে কিভাবে দেখো, এখানে বলছে কিছুটা অনিয়মিত নালিকা ও ভেসিকল সমূহকে ট্রান্সগোলগি নেটওয়ার্ক বলে। এই কথাটা স্পষ্ট করে এখানে বলতে বা বোঝাইতে পারে নাই, জাস্ট একটা টার্ম দিয়ে রাখছে। সিস্টার্নির সাথে সিস্টার্নি একসাথে গাদা গাদা করে থাকে। গাদা করে থাকে কথার মিনিং আসলে আমরা যেটা বলি আসলে গাদাগাদি করে থাকা, একত্র করে থাকে, জড়ো হয়ে থাকা, এগুলো আর খুব কাছাকাছি থাকে আর কি। এই যে সিস্টার্নি গুলো আছে দেখো, এই সিস্টার্নি গুলোর মাঝখানে যে তোমার দূরত্ব, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মাঝখানে যে ব্যাসটা, এই ব্যাসটা হলো 0.5 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার, 0.5 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার। আর একটা সিস্টার্নি থেকে আরেকটা সিস্টার্নি এই দুইটার দূরত্ব হচ্ছে প্রায় 200 মাইক্রোমিটার মনে হয়, এরকম দূরত্ব আর কি। তাহলে আমরা এখানে আর কি পড়বো বলো তো, সিস্টার্নি একসাথে গাদা করে থাকে, প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলগি বডি বা ডিক্টেশন বলা হয়। গোলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেজ। প্লাজমা মেমব্রেন কোন দিকে থাকবে, এইদিকে না, এই যে অংশটা, প্লাজমা মেমব্রেন যেদিকে থাকবে কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেজ। যে অংশ কেন্দ্রের দিকে থাকবে তাকে বলা হয় সিসফেজ। বা কেন্দ্রের দিকে কথা উল্লেখ নাও থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে এন্ডোপ্লাজম রেটিকুলামের দিকে, নিউক্লিয়াসের দিকে থাকে, তাকে বলা হবে সিসফেজ। ওকে, ট্রান্সফেজের শেষ সিস্টার্নিকে বলা হয় ট্রান্সসিস্টার্নি, সিস ফেজের শেষ সিস্টার্নিকে বলা হবে কি সিস সিস্টার্না, মাঝখানে গুলোকে বলা হবে কি মিডিয়াল সিস্টার্নি। ওকে, এই কয়েকটি প্রশ্ন। তারপর সিস্টার্নির পার্শ্বদেশ থেকে অবস্থিত গোলাকার থালার মতো গঠনকে বলা হয় ভ্যাকিউল, এটা একটু বড় হয়। অপেক্ষাকৃত ক্ষুদ্র থলির মতো বস্তুকে বলা হয় ভেসিকল। ব্যাস। তারপরে আসো, প্রাণী কোষে এগুলো সাধারণত এক জায়গায় একসাথে গাদা করে অবস্থান করে, কিন্তু উদ্ভিদ কোষে এরা পৃথক পৃথক ভাবে শতাধিক গোলগি বডি সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। তারপর দেখো, উদ্ভিদ কোষে গোলগি বডির প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শিকল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ নিঃসরণ করা। আর উদ্ভিদ কোষে গোলগি বডি আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো কোষ প্রাচীরে কোষ প্লেট তৈরি করা, পেকটিন জাতীয় ভেসিকল তৈরির মাধ্যমে। মূলত এই কারণেই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় উদ্ভিদ কোষে, গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কিন্তু আবার দেখো শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কাকে জানো, এটা প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টকে। রাসায়নিক গঠনে বলে আসছিলাম আমরা 60 ভাগ প্রোটিন থাকবে, 40 ভাগ ফসফোলিপিড, যেগুলো ভিটামিন থাকে, ভিটামিন কে, ভিটামিন সি থাকবে। এরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। 3 প্রকার: সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। কাজগুলো খুবই সহজ: লাইসোজোম ও ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা, তারপরে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইবার তৈরি করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোডাক্টগুলো তৈরি হয় তাদেরকে ঝিল্লিবদ্ধ করা। তারপর দেখো এদেরকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা, ব্যাস। শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরি করা। এই কয়েকটা কাজ করা লাগবে তোমার। দেখো গোলগি বডি থেকে আসলে অনেক পড়া, কিন্তু তুমি যদি গঠনটা বুঝতে পারো, জাস্ট জাস্ট গোলগি বডির এই গঠনটা জাস্ট বুঝতে যদি পারো, কাকে সিস ফেজ বলতেছে, কাকে ট্রান্স ফেজ বলতেছে, কোনটা সিস গোলগি নেটওয়ার্ক তৈরি করে, কোনটা ট্রান্স গোলগি নেটওয়ার্ক তৈরি করে, কোনটা সিস্টার না, কোনটা ট্রান্স সিস্টার না, এগুলো বুঝতে পারলে মোটামুটি এই টপিকটা অনেক ইজি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা প্রত্যাশা রাখবো এই অংশটা তুমি খুব ভালো করে পড়বা। আশা করি এই ভিডিওটা দেখার পর জাস্ট একটা বার বই রিভিশন দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।